সংঘাত নিরসনে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে এখনই হত্যা করা হবে না বলে জানান তিনি। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্টের অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। ডক্টর সাবের আহমেদ, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং এদিকে ট্রাম্প বলছেন আত্মসমর্পণ করতে ইরানকে। বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ইরানের পক্ষ থেকে? ধন্যবাদ। আসলে আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি যে ইসরায়েল খুব পরিকল্পিতভাবে এই ইরানে এই হামলাটা করেছে এবং এই পরিকল্পনাটা বলা হচ্ছে যে বেশ কয়েক মাস পূর্বে থেকেই করা হচ্ছিল এবং সেখানে ইরানের খুব কাছাকাছি জায়গা থেকে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং যেই ঘটনাগুলো ঘটেছে তাতে খুব ভালো করে বোঝা যায় যে ইরানের অভ্যন্তরেও বেশ কিছু গুপ্তচর বা গোয়েন্দা সেখানে কাজ করেছে খুব ক্লোজলি। এবং আমরা যেটা দেখেছি যে ট্রোজান হর্সের মাধ্যমে যে ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কটা ছিল ইরানের, সেটা সম্পূর্ণভাবে আহ অকার্যকর করে ফেলার ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের একটা ডেভাস্টেটিং অ্যাটাক, যেটা লার্জেস্ট অ্যাটাক ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর আমরা দেখেছি। এখন বিষয়টা হচ্ছে প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে ইরান হয়তো পাল্টা একটা আক্রমণ করবে, বা আমরা বিভিন্ন রাষ্ট্রদূত, বিশেষ করে কাতারের রাষ্ট্রদূত বা তুরস্কের রাষ্ট্রদূতের বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা মনে করছিলাম যে একটা সিজ ফায়ার বা কিছু হতে পারে কিনা, যেটা আসলে খুব দুষ্কর ছিল। কিন্তু এই পর্যায়েও বলা যায় যে এরপরে আমরা যে স্টেটমেন্ট গুলো দেখছি এবং সম্পূর্ণ পরিকল্পিত যে যুদ্ধ অবস্থার জায়গা, ধীরে ধীরে এটা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটাকে রিলেট করব যে ইরাকেও কিন্তু একসময় যেই ধরনের আক্রমণ করেছিল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের অপারেশন চালানো হয়েছিল, সেই ধরনেরই কিন্তু একটা ডেভাস্টেটিং মুড কিন্তু আমরা এবার যুক্তরাষ্ট্রের দেখছি এবং তারা সেখানে যুক্ত করেছে ইসরায়েলকে সাথে। যার ফলশ্রুতিতে যে জায়গাটা এখানে বলা বাঞ্ছনীয় যে এই ক্ষেত্রে ট্রাম্প খুব স্বাভাবিকভাবেই উনি যে ঘোষণাটা দিয়েছেন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি উনি সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের, এবং ইরানের যে বিপ্লব, সেই বিপ্লবের সাথে কিন্তু উনি ওতপ্রোতভাবে জড়িত। এই ধরনের মর্যাদায় আসীন একজন ব্যক্তির সম্পর্কে যেই ধরনের স্টেটমেন্ট দেয়া হয়েছে, সেটা শুধু ইরান না, আরব বিশ্ব কিন্তু একটা খুব বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে। যার ফলশ্রুতিতে ইরানের পক্ষ থেকেও কিন্তু সর্বাত্মক যে হামলা, সেটা করার ঘোষণা দেওয়া হয়েছে এবং অলরেডি আমরা দেখেছি যে প্রচুর মিসাইল এবং বিভিন্ন ধরনের ড্রোন দ্বারা অ্যাটাক করা হচ্ছে। ইসরায়েল প্রাথমিকভাবে ভেবেছিল যে এই জায়গাটা হয়তো তারা কোনোভাবে সামলে নিতে পারবে, কিন্তু এখন ইরানের মুহুর্মুহু আক্রমণেও দেখা যাচ্ছে যে পরিস্থিতিটা খুব সহজে সামাল দেওয়া সম্ভব না। এখানে প্রশ্ন হচ্ছে যে এই হামলা বা আক্রমণের মূল জায়গাটা যদি দেখি, সেখানে ইসরায়েলে আমরা জানি যে নেতানিয়াহু বিভিন্ন সময় উনি ওনার দেশে যে জনগণ তাদের মধ্যে যে আস্থার সংকট ওনার প্রতি রয়েছে, সেই জায়গাটাকে শক্তিশালী করার জন্য গাজা সহ বিভিন্ন জায়গায় এই ধরনের কাজগুলো বা এই ধরনের আক্রমণগুলো করে থাকেন। একইভাবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও ট্রাম্প যদিও একটা মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জরিপের মাধ্যমেও সেখানে যুক্তরাষ্ট্রের সাধারণ যে জনগণ তাদের খুবই কিয়দ অংশ ইরানের প্রতি এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার পক্ষ নিয়েছে। যার ফলশ্রুতিতে এটা আসলে বিশ্বের সরকার প্রধান এবং নেতৃবৃন্দ এবং তাদের ফরেন পলিসির যে জায়গাটা রয়েছে, যেখানে জনগণকে সাথে না নিয়ে শুধুমাত্র শক্তিমত্তা প্রদর্শন এবং মধ্যপ্রাচ্যে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করার জন্যই কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো নেওয়া হচ্ছে বলে আমাদের বিশ্বাস। এই জায়গায় এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে, মনে হচ্ছে না যে খুব সহসাই যুদ্ধ কোনো একটা বিরতির দিকে আপনি যাবে। বলছিলেন যে ইসরায়েল ভেবেছিল যে ইরানের হামলা সামাল দিতে পারবে, কিন্তু তেমন একটা সামাল দিতে পারিনি। আমরা কিন্তু ইসরায়েলের বেশ ক্ষয়ক্ষতিও দেখেছি। তো এই ক্ষেত্রে যদি ইসরায়েলের সাথে আমরা রিপোর্টে দেখেছি যে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ফাইটার জেটস পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে এবং সেনা মোতায়েন করছে, সেনার সংখ্যা বাড়াচ্ছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়িয়ে যায়, ইরানের পক্ষ থেকে কি যুক্তরাষ্ট্রে হামলার কোনো শঙ্কা আছে কিনা, আর সেক্ষেত্রে ইরানের পরিণতি কি হতে পারে? আসলে যুক্তরাষ্ট্রে হামলা হয়তো সরাসরি সেভাবে হবে না, কারণ এখানে দূরত্বেরও বিষয় রয়েছে, আরো অন্যান্য প্রেক্ষাপট রয়েছে।
যেটা ইরান ইতোমধ্যেই বলেছে যে ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তারা যদি এই হামলায় ইসরায়েলের পক্ষাবলম্বন করে, তাহলে ওই রিজিয়নে এই তিনটি দেশের, বিশেষ করে যে স্থাপনাগুলো রয়েছে বা তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করে যে স্থাপনাগুলো রয়েছে, সেগুলোতে ইরান আক্রমণ হানতে পারে। এবং সেই জায়গাতেই কিন্তু ইরান যাবে। কারণ ইরান প্রাথমিকভাবে যদি এই ধরনের সর্বাত্মক আক্রমণ হয়, তাহলে সে সার্ভাইভ করার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন তাকে নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইরান যদিও মধ্যপ্রাচ্যে একটা ভিন্ন অবস্থান নিয়ে সবসময় থাকে, তারপরেও যখন এটা ধর্মীয় একটা বিষয় হয় এবং সেখানে আমরা জানি যে হামাসের বিষয় রয়েছে বা হিজবুল্লাহর বিষয় রয়েছে, তারা যদি কোনোভাবে এখানে যুক্ত হয়ে যায়, তাহলে বিষয়টা কিন্তু ভিন্ন রূপ ধারণ করবে। এছাড়াও বিশ্বের মুসলিম সম্প্রদায় দেখি যে মধ্যপ্রাচ্যে এই ধরনের গাজা কেন্দ্রিক বা এই ধরনের যে ঘটনাগুলো হয়, সেখানে কিন্তু তারা বিভিন্ন ভাবে অর্থ দিয়ে সহায়তা করে। আমাদের রিজিয়ন থেকেও কিন্তু বিভিন্ন ধরনের বড় অ্যামাউন্ট যায়। তো সেই ক্ষেত্র থেকে ইরান সর্বাত্মক যে শক্তি রয়েছে, সেখানে তাকে স্ট্র্যাটেজিগত ভাবেই কিন্তু সামাল দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। সেখানে তুরস্কে এবং ইয়েমেনকে হয়তো একটা সময় তারা আরো ক্লোজলি কানেক্ট করতে পারবে। সাবের খামিনিকে হত্যার প্রসঙ্গটা এবার সংঘাত শুরুর পর থেকে কিন্তু বারবার আসছে। নেতানিয়াহু বলেছেন, আজকে ট্রাম্প বলেছেন যে এখনই হত্যা করা হবে না তাকে, কিন্তু তিনি কোথায় আছেন সেটা যুক্তরাষ্ট্র জানে। তাহলে কি যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ও খামিনি কিনা মানে সর্বশেষ, মানে তারা এখানে হয়তো, জি যে আপনি বলেন। কোনো খামেনি হচ্ছে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। আমি বলছি যে আয়াতুল্লাহ খামেনি উনি ইরানের সর্বোচ্চ নেতা, এবং উনি দীর্ঘ সময় ধরে আপনার ইরানের এই যে নেতৃত্বটা ধর্মীয় জায়গায়, আধ্যাত্মিকতার জায়গায় সেটা দিয়ে আসছেন। তো এই প্রতীকী জায়গাটাই যদি অ্যাটাক করা যায়, তাহলেই সেটা প্রমাণ করবে যে তাদের সার্বভৌমত্বের যে প্রতীক সেটাকে ধ্বংস করতে পেরেছে। যার ফলশ্রুতিতে এই জায়গাটার প্রতি কিন্তু ট্রাম্প বারবার জোর দিচ্ছেন। সাবের আহমেদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।